আমার ভালোবাসার মিষ্টি বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজও আপনাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। শেষ পর্যন্ত শুনলে তোমাদের ওইটা দাঁড়িয়ে যাবে। আর তোমার হাতের কাজ করার জন্য হেডফোন নিয়ে বসে যাও। আর বেশি কথা না বাড়িয়ে চলো গল্পের দিকে যায়। এই ঘটনাটা যাকে নিয়ে তার নাম হলো মিনা। তারা আমাদের পাশের বাসায় থাকে। মিনা আন্টিদের সাথে আমাদের পারিবারিক কোনো সম্পর্ক নেই। আমার বাবা যখন ১৯৯৪ সালে জায়গা কিনে, তখন মিনা আন্টির বাবাও আমাদের সাথে একত্রে জায়গা কিনেছিল। তখন থেকে উনাদের পরিবারের সাথে আমাদের পরিচয়। তবে মজার ব্যাপার হলো আমার জন্ম হয়েছিল তার আরও ২ বছর পর। আমি বর্তমানে ঢাকা নটর ডেম কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। ঘটনাটি যখন ঘটেছিল আমি তখন পড়ি ক্লাস ১-০ আমি যখন ক্লাস ৪ পড়ি তখন মিনা আন্টির প্রথম বিয়ে হয়। বিয়ের ৬ দিন পর আবার ওনার ডিভোর্স হয়ে যায়। সবার কাছে শুনেছি তার জামাইয়ের নাকি আরেকটা বউ ছিল যা গোপন করে মিনা আন্টিকে বিয়ে করে নিয়ে যায়। বিয়ের প্রথম দিনেই আন্টির শ্বশুর বাড়ি গিয়ে সেটা জেনে যায়। পরদিন উনাদের বাড়ি থেকে মানুষ যখন যায় তখন মিনা আন্টি সব বলে দিলে মিনা আন্টির বাবা মিনা আন্টিকে নিয়ে আসেন এবং ৬ দিনের মাথায় ডিভোর্স করিয়ে নেন উনার বাবা। কিন্তু যতই ডিভোর্স হোক না কেন বিয়ের প্রথম রাতেই মিনা আন্টি তার সবকিছু হারিয়েছিলেন। তারপর আমি যখন ক্লাস ৮ পড়ি তখন মিনা আন্টির ২য় বিয়ে হয়, তবে আগের বারের মতো এইবার ওনার সংসার বেশিদিন টেকেনি। কারণ ২য় বার যার সাথে ওনার বিয়ে হয়েছিল লোকটা ছিল গাঁজাখোর। যার কারণে রাতে বাসায় ফিরে আন্টিকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। বিয়ের কিছুদিন পরই তার ডিভোর্স হয়ে যায়। আন্টি এখন বাসায় থাকে, সেলাই কাজ করে। উনার বয়স এখন আনুমানিক ২৮-৩০ মতো। তবে আসল কথা এই যে এই বয়সে ২ বার বিয়ে হওয়ার পরও তার শরীর এখনও একদম ফিট, কোনো পরিবর্তন ঘটেনি। আন্টির শারীরিক গঠন আমার দেখা অন্য যে কোনো মহিলার চেয়ে একটু বেশি আকর্ষণীয়। আন্টির গায়ের রং খুব একটা ফর্সা ও নয়, আবার কালো ও নয়, মাঝারি ধরনের গায়ের রং, অনেকটা সোনাক্ষী সিনহার সাথে তুলনা করা যায়। সেলাই কাজ জানার কারণে তিনি সব সময় ফিটিং জামা পরেন, যার কারণে তাকে আরও বেশি সুন্দরী লাগে। এইবার মূল ঘটনায় আসা যাক। আমি একদিন স্কুল থেকে ফিরে দেখি আমার মা ব্যাগ গুছাচ্ছেন। কোথায় যাবে জিজ্ঞাসা করলে আম্মু জানায় যে ছোট নানার অবস্থা খুব খারাপ, তাই আমি আমার নানার বাড়ি যাব আর আমার ছোট ভাই তার সাথে যাবে, কারণ আমার বাবা ব্যবসায়িক কাজে মুম্বাই গিয়েছিলেন। আব্বু আসতে হয়তো ১-৫ দিনের মতো লাগবে। আম্মু আমার জন্য বিরিয়ানি রান্না করে ফ্রিজে রেখে গিয়েছিলেন যাতে আমি সামান্য গরম করেই খেতে পারি। আম্মু যাওয়ার সময় বলে গেলেন যে নানার অবস্থা যদি বেশি খারাপ হয় তাহলে আম্মু আসতে হয়তো ১ সপ্তাহ লাগতে পারে। আম্মু চলে যাওয়ার পর আমি সাথে সাথে বাড়ির মেইন গেটে তালা লাগিয়ে ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিই। তারপর ল্যাপটপে ইংলিশ ভিডিও চালু করি। ভিডিওটা আমি আমার এক বন্ধুর কাছ থেকে এনেছিলাম, নিউ কালেকশন। কিছুক্ষণ দেখার পর আমি গরম হয়ে যাই এবং নিয়ন্ত্রণ হারিয়ে নিজেকে হালকা করি। এইভাবে প্রায় ২-০ মিনিটের মতো নিজেকে হালকা করতে ব্যস্ত থাকি, ততক্ষণে ভিডিওটা প্রায় শেষ। আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘড়িতে দেখি ৬:০০ বাজে। তারপর আমার ড্রয়ারের ভেতর থেকে একটা বাংলা ছুটি বই বের করে পড়া শুরু করি। হঠাৎ মিনা আন্টির কথা মনে পড়ে গেল, যার জন্য আমি অনেক রাতের স্বপ্নে ভ্রমণ করেছি। চিন্তা করলাম যে আজকেই সুযোগ, যা করার করতে হবে। এমন সময় আম্মু বলে দিল যে তারা নানুর বাড়ি পৌঁছে গেছে। আমি আম্মুকে বললাম যে আম্মু, আমার রাতে একা থাকতে ভয় করছে, কারণ আমি আগেও কখনো একা থাকিনি। আম্মু বলল যে একটু কষ্ট করো, আমি যত তাড়াতাড়ি এসে যাব। আমি বললাম যে আমি একা থাকতে পারবো না। আম্মু তখন বলল যে আমি রিপন, মিনা আন্টির ছোট ভাই। কে বলছি ও তোর সাথে থাকবে? আমি আম্মুকে বললাম যে রিপন মামা অনেক রাত পর্যন্ত ফোনে কথা বলে, আমার এইগুলো ভালো লাগে না। আম্মু তখন বলল ঠিক আছে, আমি মিনাকে বলছি তোর সাথে থাকবে। আমি তো তখন মনে হয় আকাশের চাঁদ হাতে পেলাম। আমি আম্মুকে বললাম যে তাই করো, আর আন্টিকে বলো যেন তাড়াতাড়ি আসে।
আম্মু আমার কল কেটে মিনা আন্টির আম্মাকে কল দিয়ে মিনা আন্টিকে পাঠিয়ে দিতে বলল। মিনা আন্টি আসবে বলে আমি আমাদের গেস্ট রুমের বিছানার জাজিম ভাঁজ করে বিছানা থেকে বালিশ কম্বল সব আমার আম্মুর রুমে নিয়ে আম্মুর রুম বাহির থেকে লক করে দিলাম। রাতে প্রায় 1:03 দিকে আমি খাওয়া শেষ করলাম। এরপরই কলিং বেলের শব্দ শুনলাম। আমি ব্যালকনির জানালা দিয়ে দেখলাম যে মিনা আন্টি। আমি গিয়ে গেট খুলে উনাকে ভিতরে ঢুকিয়ে গেট লাগিয়ে দিলাম। তারপর ঘরে এসে আন্টি আমাকে জিজ্ঞাসা করল খেয়েছি কিনা। আমি হ্যাঁ বললাম এবং আমরা দুজনে ড্রয়িং রুমে কিছুক্ষণ টিভি দেখলাম। রাত প্রায় 1:03 দিকে আন্টি জিজ্ঞাসা করল যে উনি কোথায় শোবেন। আমি আন্টিকে বললাম যে গেস্ট রুমের বিছানাপত্র উল্টা পাল্টা, ওখানে শোয়া যাবে না, আর অন্য সব রুম বন্ধ। আপনি আমার রুমে শুয়ে যান, আমি সোফাতে শোব। আন্টি বললেন তা হয় না, আমি সোফাতে শুচ্ছি। এইভাবে আমাদের মধ্যে কিছুক্ষণ তর্ক চলল। তারপর আন্টি বলল চলো আমরা একসাথে শুই। আমি তো মহা খুশি। তারপর আমরা একসাথে আমার খাটে শুয়ে পড়লাম। আমরা শুয়ে শুয়ে গল্প করতে লাগলাম। কিছুক্ষণ পর আন্টি বলল যে ওনার ঘুম পাচ্ছে, তাই উনি খাটের অন্য দিকে ফিরে ঘুমানোর চেষ্টা করল। কিন্তু আমার ঘুম আসছিল না। আমি শুধু চিন্তা করতে লাগলাম কিভাবে আন্টিকে ভালোবাসার কথাটা বলবো। কিছুক্ষণ পর আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি খাটের মধ্যে নড়াচড়া শুরু করলাম। মিনা আন্টি বলল কিরে এইরকম করতেছিস কেন? আমি বললাম যে আসলে আন্টি আমি কোল বালিশ ছাড়া ঘুমাতে পারি না। গত কিছুদিন আগে আমার মামাতো বোনরা আমাদের বাসায় বেড়াতে এসে আমার কোল বালিশটা ছিদ্র করে তার ভেতর থেকে সব তুলো বাহির করে ফেলেছিল, যার কারণে নতুন কোল বালিশ বানাতে দিয়েছে। কিন্তু সেটা এখনো আনা হয়নি। আন্টি জিজ্ঞাসা করল এই কয়দিন তাহলে কিভাবে ঘুমাইছ? আমি বললাম এই কয়দিন আমার ছোট ভাইকে ধরে ঘুমাইতাম। এখন তো আর ও নেই, তাই। আন্টি বলল যে কি আর করবি, কষ্ট করে শুয়ে পড়ো। আন্টি আবার অন্যদিকে ফিরে শুয়ে গেল। আমি আবার নড়াচড়া শুরু করলাম। এইভাবে কিছুক্ষণ যাওয়ার পর আমি বললাম আন্টি ঘুমিয়ে গেছেন নাকি? আন্টি বলল তোর জ্বালায় ঘুমাতে পারলে তো। আমি বললাম একটা কথা বলবো। আন্টি সম্মতি জানালো। আমি বললাম আন্টি আমি কি আপনাকে ধরে ঘুমাবো? আমি ডিম লাইটের আলোতে দেখলাম যে আন্টি আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। আন্টির তাকানোর স্টাইল দেখে আমি বললাম যে না থাক, লাগবে না। আমি আবার নড়াচড়া শুরু করলাম। কিছুক্ষণ পর আন্টি বলল ঠিক আছে ধর, তবে পেছন থেকে। আমি বললাম ঠিক আছে। নাই, মামার চেয়ে কানা মামা ভালো। আমি এক পাশ থেকে আন্টির বাহুর নিচ দিয়ে শরীরের হাত রাখতেই আমি যেন শক খেলাম, আর আন্টিও একটু নড়ে উঠলেন। আমি কিছু না হওয়ার ভান করে শুয়ে থাকলাম, আর আমার এক পা আন্টির উপর তুলে দিলাম। আমি তো ততক্ষণে স্বর্গে পৌঁছে গেছি। আমি এবার আমার ভালোবাসা অনুভব করাতে লাগলাম। দেখলাম আন্টির আচরণ কিছুটা অস্বাভাবিক হয়েছে। এইভাবে কিছুক্ষণ যাওয়ার আন্টি হঠাৎ আমার হাত ধরে সরিয়ে দিলেন। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু কিছু বললাম না। এরপর যা ঘটেছিল তা ছিল আমার জন্য আনএক্সপেক্টেড। আন্টি চিত হয়ে শুলেন এবং আমার হাতটা ধরে ভালোবাসার বার্তা দিলেন। আমি আবার কিছুটা সাহস পেলাম। আমি এক দৃষ্টিতে আন্টির দিকে তাকিয়ে থাকলাম। আন্টি আমার দিকে ফিরতেই আমার বাঁধল। আমি আন্টিকে সাহস করে বললাম আন্টি আপনি খুব সুন্দর ও আকর্ষণীয়। আন্টি প্রথমে কিছুটা বিস্মিত হলেন এবং তারপর বললেন যখন কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসলে আকর্ষণীয় হয়ে যায়। আমি কিছু না বোঝার ভান করে বললাম কাউকে ভালোবেসেছিলে যে আপনি এত আকর্ষণীয় হয়ে উঠলেন? আন্টি বলল যা বদমাস, না বুঝেও না বোঝার ভান করিস না। আমি বললাম সত্যি আন্টি, আমি এখনো বুঝতে পারছি না আপনি কি বোঝার কথা বলছেন। আন্টি আমাকে বলল যে আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার বর আমার ভালোবেসেছিল। আমি বললাম আচ্ছা, যদি তোমাকে কেউ ভালোবাসে তাহলে তুমি অনেক মজা পাও। আমি বললাম আচ্ছা, আমি যদি এখন তোমার ভালোবাসি তাহলে কি তোমার আনন্দ অনুভব হবে? আন্টি বলল হ্যাঁ হবে। আমি একটু হতাশ হলাম। তারপর আন্টিকে জিজ্ঞাসা করলাম যে আন্টি বিয়ে হলে কি মানুষ ভালোবাসা ছাড়া আর কিছু করে না? আন্টি তখন বলল তুই তো দেখছি কিছুই জানিস না।
বিয়ে হলে মানুষ একে অপরের সুখ দুঃখ বিনিময় করে। আমি আন্টিকে বললাম তারা কিভাবে সুখ দুঃখ বিনিময় করে। আন্টি তখন আমায় সবকিছু বুঝিয়ে বলল। আমি তখন বললাম, ছি, মানুষ এত নোংরা কাজও করে। আন্টি তখন আমাকে হালকা ধমক দিয়ে বলল, ছি বলার কিচ্ছু নেই, বিয়ে হলে তুই ও ওসব করবি। আমি আন্টিকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি কখনো ওসব করেছেন। আন্টি তখন বলল, হ্যাঁ করেছি, কিন্তু তোর এত ইন্টারেস্ট কিসে? আমি তখন বললাম যে এমনি আন্টি, ভালোবাসা কিভাবে করে আমাকে একটু দেখাবেন। আন্টি বলল, দেখানোর কিছু নেই, সব কিছু করলেই বুঝবি। আমি বললাম, ওই আর কি? আন্টি তখন বলল, তুই যদি কাউকে না বলিস তাহলে আমি একটা অফার করতে পারি। আমি বললাম যে বলবো না, কি অফার? আন্টি তখন বলল, তুই যদি আমার খুশি করতে পারিস তাহলে আমি তোকে ভালোবাসার জন্য একটা চান্স দিতে পারি। আমি মুখে না না করলেও মনে মনে খুব খুশি হলাম। তারপর আন্টি বলল, কি রাজি? আমি আমতা আমতা করে রাজি হয়ে গেলাম। এরপর আমি আন্টিকে খুব খুশি করলাম। আর আন্টি তার সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। আমাকে তার সুখের রাজ্যে আমন্ত্রণ জানাল। আর আমরা দুজনে ভেসে গেলাম সুখের এক অচিন রাজ্যে। বন্ধুরা, গল্পটি এখানে সমাপ্ত করলাম। গল্পটি ভালো লাগলে একটি লাইক ও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই।